হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার বিষয় ভয়েস। ভয়েস বাংলাতে আমরা কি বলবো? ভয়েস হলো বাচ্য। ইংরেজিতে আমরা যেটাকে ভয়েস বলি, বাংলাতে সেটাকে বলবো বাচ্য। আর সেন্টেন্সে বা বাক্যে আমরা ভয়েস বা বাচ্যকে কিভাবে পরিবর্তন করব সেটাই হলো বাচ্য পরিবর্তন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আজকের আলোচনার বিষয় হলো ভয়েস আর চেঞ্জ অফ ভয়েস, অর্থাৎ বাচ্যকে আমরা কিভাবে পরিবর্তন করব। তো এবারে আমাদের যেটা শিখতে হবে সেটা হলো ভয়েস কি বা কাকে বলে। ঠিক আছে, প্রথমে আমরা জানবো ভয়েস ইজ দ্য ফর্ম অফ a verb showing the relation of the doer or subject to the action। অর্থাৎ ভয়েস বা বাচ্য একটা ক্রিয়ার রূপ যেটি বাক্যের মধ্যে কর্তার সঙ্গে কাজের সম্পর্ক বুঝিয়ে দেয়। এটাকে তোমাদের ভালো করে মনে রাখতে হবে। বাচ্য হলো ক্রিয়ার একটা রূপ যেটা বাক্যে কর্তার সঙ্গে যে অ্যাকশন আছে বা কাজটি হয়ে থাকছে সেই কাজটির সম্পর্ক বুঝিয়ে দেয়। এটা হচ্ছে ভয়েস। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা জানবো ভয়েস কত প্রকারের। ঠিক আছে, ভয়েস হলো দু রকমের, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা যেটা বুঝবো সেটা হলো সক্রিয় বাক্য বা বাচ্য, আর প্যাসিভ ভয়েস বলছে আমরা যেটা বলবো নিষ্ক্রিয় বাচ্য বা নিষ্ক্রিয় বাক্য। ওকে, এবারে আমরা উদাহরণ সহযোগে সেটাকে জানবো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসটিকে। এখানে যখন আমরা বাচ্য পরিবর্তন করব বা ভয়েস চেঞ্জ করব তখন এইভাবে আমরা বুঝতে চেষ্টা করব। প্রথম যে নিয়মটা আমরা শিখতে হবে যে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে এই বাক্যকে পরিবর্তন করব বা বাচ্যকে পরিবর্তন করব। প্রথমে দেখো, একটা সেন্টেন্স তৈরি হতে গেলে আমাদের যেটা প্রয়োজন হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক আছে, একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে যেটাকে বাংলাতে আমরা কর্তা বলে থাকি, ভার্ব মানে ক্রিয়া, আর অবজেক্ট মানে হচ্ছে কর্ম। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো সেটা। এখানে আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেটা শিখছি সেটা হলো কি, একটু আগেই আমি বললাম ভয়েস কাকে বলে বলতে গিয়ে যে সাবজেক্টের সঙ্গে যে অ্যাকশন সেন্টেন্সের মধ্যে আছে সেইটার সম্পর্ক বুঝিয়ে দেয় এই ভয়েস। ওকে, তাহলে আমরা যে নিয়মটা এখানে শিখবো, দেখো অ্যাক্টিভ থেকে আমাদের প্যাসিভে নিয়ে যেতে হবে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। এটাই হলো চেঞ্জ অফ ভয়েস। ওকে, অর্থাৎ এই পদ্ধতিটাই আমরা শিখে নেব, এর নিয়ম কানুনগুলোকে আমরা শিখব। ওকে, প্রথম যে রুলসটা আসবে সেটা হলো কি, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট সাবজেক্টে পরিবর্তন হবে, ভার্ব যেটি থাকবে সেই ভার্বে সবসময় থার্ড ফর্মটি বসবে। ঠিক আছে, অর্থাৎ ভার্ব যে ফর্মেই থাকুক না কেন, আমরা জানি অলরেডি ভার্বের মূলত তিনটি রূপ, একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, তো সেই ভার্বের রূপটির কিন্তু পরিবর্তন হবে এবং সবসময় থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু হবে। ওকে, এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে। তো প্রথম নিয়মটা কি, সাবজেক্ট প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে যাবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে, মূল ক্রিয়া থাকবে, সেই মূল ক্রিয়ার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু বসবে। ওকে, এইভাবে কিন্তু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে আসব। আবার যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাব তখন সাবজেক্ট প্যাসিভ ভয়েসের সেটি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে, আবার প্যাসিভ ভয়েসের অবজেক্ট সেটি কিন্তু সাবজেক্ট হয়ে যাবে। আবার ঠিক একই রকমভাবে ভার্বের থার্ড ফর্মটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে প্রেজেন্ট ফর্মে চলে যাবে বা মূল ফর্মে চলে যাবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে তোমাদের এই ছকটাকে মনে রাখতে হবে যে এই যে একটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নটাকে তোমাদের মনে রাখতে হবে, তাহলেই তোমরা ভয়েস চেঞ্জের যে নিয়মটা আছে তোমাদের মনের মধ্যে সেটা গাঁথা হয়ে থাকবে। ওকে, এখন যদি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানো যায় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। একটু আগে যে ফরম্যাটটা তোমাদেরকে দেখালাম, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা
এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো। সাবজেক্ট আই, ভার্ব প্লে, ফুটবল অবজেক্ট। আই প্লে ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলি। আমাদের যে নিয়ম অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে গেলে, অ্যাক্টিভের আই সাবজেক্ট, যেটা প্যাসিভে গিয়ে অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ আই চেঞ্জ হয়ে মি হয়ে গেছে। আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ফুটবল, সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। সেটা ফুটবল আমরা বসিয়ে দিলাম। তারপরে কি বলেছিলাম না, মূল ভার্ব যেটা থাকবে তার থার্ড ফর্ম হবে। এখানে মূল ভার্ব প্লে, তার থার্ড ফর্ম হচ্ছে প্লেড। ওকে, তাহলে ফুটবল প্লেড মি, আমাদের এই তিনটে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আছে, সেগুলো প্যাসিভ ভয়েসে বসে গেল। এবারে তোমরা দুটো এক্সট্রা জিনিস তোমরা দেখো। মূল যে থার্ড ফর্ম, তার ডান দিকে বসেছে বাই প্রিপোজিশন, আর বাম দিকে বসেছে অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, তাহলে এখানে যে পরিবর্তনটা হলো, যে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বসবে, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে অবজেক্ট। এখানে আমাদের এক্সট্রা দুটো শব্দ নিয়ে আসতে হচ্ছে। একটা বাই প্রিপোজিশন অবশ্যই তোমাদেরকে বসাতে হবে, যেটা মূল ভার্ব, যেটা থার্ড ফর্ম থাকবে তার ডান পাশে বসবে, আর অবশ্যই বাম পাশে অক্সিলিয়ারি ভার্ব বসবে। এই অক্সিলিয়ারি ভার্ব কি হবে না, অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্স তার টেন্স অনুযায়ী হবে, এবং অবশ্যই করে প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট হবে তার পার্সন এবং নাম্বার অনুযায়ী। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, তাই এখানে ইজ বসেছে। যদি এখানে ফুটবল অনেকগুলো হতো তাহলে কিন্তু আর বসতো। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হয়। এবারে আমরা যেটা শিখব সেটা হলো, এই যে প্রোনাউনটা সাবজেক্ট এখানে আই আছে, সেটা অবজেক্টে গিয়ে মি হয়ে গেছে। তো এই প্রোনাউনের চেঞ্জগুলো নিয়ে আমরা এবারে শিখব। একটা ছক আমি তোমাদের জন্য রেখেছি, সেই ছকটিকে আমরা মুখস্থ করে নেব, তাহলে তোমাদের এই নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, সাবজেক্ট যখন যে প্রোনাউনগুলো থাকবে অবজেক্ট হয়ে যখন যাবে প্যাসিভ ভয়েসে, তখন সেগুলো পরিবর্তন কিভাবে হবে। আই থাকলে মি হয়ে যাবে প্যাসিভ ভয়েসে, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি, হিম, শি, হার, ইট, ইট, দে, দেম। ওকে, তাহলে তোমরা এগুলো মনে রাখবে। আবার ঠিক একই রকম ভাবে প্যাসিভ ভয়েস থেকে যখন অ্যাক্টিভ ভয়েসে আসবো, তখন মি থেকে পরিবর্তন হয়ে আই হয়ে যাবে, আজ থেকে পরিবর্তন হয়ে উই হয়ে যাবে, ইউ থেকে ইউ চলে আসবে, হিম থাকলে হি হবে, হার থাকলে শি হবে, ইট থাকলে ইট, দেম থাকলে দে। ওকে, একই রকম ভাবে। ওকে, এবারে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে অবশ্যই জানতে হবে, সেটা হলো টেন্স। Tense is an important part in English grammar. We cannot make sentence without tense. So it is an important aspect in English grammar. আমাদের টেন্সটাকে ভালোভাবে জানতে হবে। ওকে, আমরা যে অক্সিলিয়ারি ভার্বটাকে ব্যবহার করছি, সেই অক্সিলিয়ারি ভার্ব টেন্স অনুযায়ী কোথায় কেমনভাবে বসে। ওকে, তো তোমরা খেয়াল করো, টেন্স মূলত তিনটি: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো প্রত্যেকটা টেন্সের চারটি করে ভাগ আছে: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট। ওকে, এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট এই টেন্সগুলোকেই ব্যবহার করব। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইনডেফিনাইট টেন্সে অ্যাম, ইজ, আর যে অক্সিলিয়ারি ভার্বগুলো বসবে, সেটা তোমরা নিশ্চয়ই জানো, যে মূল ভার্ব যেটা থাকবে তার থার্ড ফর্ম, তার বাম পাশে অক্সিলিয়ারি ভার্ব বসবে। সেই অক্সিলিয়ারি ভার্বগুলো টেন্স অনুযায়ী বসবে। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে অ্যাম, ইজ, আর। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর বসবে অবশ্যই, প্লাস বিং, বিই, আইএনজি। এটা তোমরা অবশ্যই মনে রাখবে যে এক্সট্রা একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে কন্টিনিউটি বোঝাতে, কাজটা যে চলছে এরকম বোঝাতে আমরা বিং একটা এক্সট্রা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো। পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ বসবে, তার সঙ্গে আর একটা এক্সট্রা
অক্সিলিয়ারি ভার্ব আসবে, সেটা হলো বিন, BEEN। এইখানে একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা আমরা উচ্চারণ করছি সেটা হলো বিং, BEING, আর পারফেক্টের ক্ষেত্রে যে এক্সট্রা অক্সিলিয়ারি ভার্বটা আসছে সেটা হলো BEEN, বিন। এটা তোমরা খেয়াল রাখবে, উচ্চারণটা কাছাকাছি হলেও বানান কিন্তু আলাদা। এবারে পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো, পাস্ট ইনডেফিনাইট টেন্সে ওয়াজ বা ওয়্যার অক্সিলিয়ারি ভার্ব থাকবে এই দুটোর মধ্যে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে অবশ্যই ওয়াজ, ওয়্যার প্লাস বিং, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল বিং। আবার পারফেক্টের ক্ষেত্রে কি হবে, হ্যাভ বা হ্যাজের পরিবর্তে আসছে হ্যাড, শুধুমাত্র হ্যাড, এবং তার সঙ্গে বিন অবশ্যই থাকবে। ফিউচার টেন্সের ক্ষেত্রে দেখো, ফিউচার ইনডেফিনাইট টেন্সে শ্যাল, উইল, সঙ্গে থাকবে কি বি ভার্ব, অর্থাৎ মূল বি ভার্ব। ওকে, আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো কিন্তু বি ভার্বের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমরা জানি, কিন্তু এখানে কিন্তু শ্যাল বা উইলের সঙ্গে মূল বি ভার্বটি বসবে। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার ভয়েসে নেই, সুতরাং এটা আমাদের জানার দরকার নেই। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শ্যাল, উইল প্লাস হ্যাভ, বিন। ওকে, অর্থাৎ পারফেক্ট অর্থে হ্যাভ, আর ফিউচার অর্থে শ্যাল বা উইল, আর পারফেক্টে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এক্সট্রা একটা অক্সিলিয়ারি ভার্ব, সেটা হলো BEEN, বিন। ওকে, এই ছকটা অবশ্যই তোমরা মাথায় রাখবে, তাহলে তোমাদের যখন ভয়েস চেঞ্জ করতে হবে তখন এই ছক অনুযায়ী তোমরা অক্সিলিয়ারি ভার্বগুলো বসাতে পারবে। ওকে, তাহলে আমরা প্রোনাউনের যে একটা ছক মুখস্থ করে নিলাম, আবার টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বস কি কি বসতে পারে সেটা আমরা জেনে নিলাম। ওকে, তাহলে আমাদের এবারে ভয়েস চেঞ্জ করতে খুব সুবিধা হয়ে যাবে। আমরা পরবর্তী কয়েকটা উদাহরণ দেখে ভয়েস চেঞ্জ সম্বন্ধে আরো অভিজ্ঞতা অর্জন করে নেব। এতক্ষণ আমরা যে নিয়মগুলো শিখলাম, প্রোনাউনের চেঞ্জ কিভাবে হয় প্যাসিভ ভয়েসে, এবং টেন্স অনুযায়ী কোন কোন অক্সিলিয়ারি ভার্বসগুলো ব্যবহার করা হয়, এবং ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখলাম। এবারে আমরা এই যে উদাহরণগুলো আমাদের সামনে আছে, এই উদাহরণগুলো দেখে আমরা আরো ভালোভাবে বুঝে নেব ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। আশা করি এই উদাহরণগুলো আমরা যদি শিখে নিতে পারি ভালোভাবে, তাহলে ভয়েস চেঞ্জের আর কোনো সমস্যা হবে না তোমাদের। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। একটু আগে আমি বললাম তোমাদেরকে যে টেন্স অনুযায়ী আমরা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি, সেই জন্য আমি বাঁদিকে টেন্সগুলো রেখেছি, এবং এইটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভার্ব আর এটা প্যাসিভ ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, তো প্রথমে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সটিকে দেখব। আই রিড এ বুক, আমি একটা বই পড়ি। ওকে, এখানে আই হলো সাবজেক্ট, রিড হলো ভার্ব, এ বুক হলো অবজেক্ট। ওকে, তো আমাদের ভয়েস চেঞ্জের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে, এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। দেখো এখানে প্যাসিভ ফর্মে সেইভাবেই করা আছে। এখানে আই সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে আছে, সেটা প্যাসিভ ভয়েসে কি হয়ে গেছে, মি হয়ে গেছে। ওকে, এ বুক অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে, সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হয়ে গেছে, এবং এ কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে যাবে, কেননা সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার বসে। ওকে, এবারে আমাদের মূল ভার্ব রিড, তার থার্ড ফর্ম আমরা বসাবো। রিড ভার্বের থার্ড ফর্ম হলো রেড। বানান দেখো একই থাকবে, উচ্চারণটা একটু আলাদা হবে। রিড প্রেজেন্ট ফর্ম, রেড পাস্ট ফর্ম, রেড পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বানানটা একই, উচ্চারণটা আলাদা হবে। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ব অ্যাম, ইজ, আর এর মধ্যে বসবে। এখানে এ বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে অবশ্যই ইজ বসবে। ওকে, তাহলে এ বুক ইজ রেড, আর থার্ড ফর্মের ডান দিকে অবশ্যই বাই প্রিপোজিশন বসবে, বাই মি, আমার দ্বারা বইটি
পড়া হয়। ওকে, এবারে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সে চলে আসব। একই সেন্টেন্স রেখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখো, আই সাবজেক্ট রেড, যেহেতু পাস্ট টেন্স, আমি একটু আগে বললাম রিড ভার্বের পাস্ট ফর্মটাও রেড উচ্চারণ হবে, বানানটা একই। আই রেড আ বুক, আমি একটা বই পড়লাম। সাবজেক্ট আই, প্যাসিভ ভয়েসে এটা মি হয়ে যাবে। এ বুক অবজেক্ট ছিল, সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। মূল ভার্ব রেড, তার পাস্ট পার্টিসিপল ফর্ম রেড, এবং যেহেতু এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে অক্সিলিয়ারি ভার্ব আসবে ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। এখানে যেহেতু একটা বইয়ের কথা বলা হচ্ছে, সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াজ আসবে। ওকে, তাহলে এ বুক ওয়াজ রেড, আর তার ডান পাশে অবশ্যই বাই প্রিপোজিশন মি। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। ফিউচার ইনডেফিনাইট টেন্সটা দেখো, আই শ্যাল রিড এ বুক, আই শ্যাল রিড এ বুক। ফিউচার টেন্সে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, তাহলে আই সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে মি হয়ে যাবে। এ বুক প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। আর মূল ভার্ব রিড, এখানে থার্ড ফর্ম হবে অবশ্যই রেড, তার ডান পাশে অবশ্যই বাই প্রিপোজিশন বসবে এবং বাম দিকে বসবে অক্সিলিয়ারি ভার্ব। এটা সবসময় মনে রাখবে যে যে থার্ড ফর্মটা হবে ভার্বের, তার ডান পাশে বাই প্রিপোজিশন, বাম পাশে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্ব কি বসবে? এখানে দেখো আই শ্যাল আছে, এখানে সেটা উইল হয়ে যাবে। কেন না, এ বুক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শ্যাল কোথায় বসে? আমি এর আগে বলেছি যে একমাত্র আই এবং উই এর পাশে শ্যাল বসে, বাদ বাকি সবার ক্ষেত্রে উইল বসে। ওকে, তাহলে এ বুক উইল, আর একটা অক্সিলিয়ারি ভার্ব বি, উইল বি রেড বাই মি। ওকে, এবারে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে চলে আসব। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ যখন চলছে। পাস্ট কন্টিনিউয়াস, অতীতকালে কোনো কাজ চলছিল। ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে। ওকে, তো উদাহরণগুলো দেখো, আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি। ওকে, আই সাবজেক্ট, মি হয়ে গেল প্যাসিভ ভয়েসে, আর এ বুক অবজেক্ট ছিল, সেটা সাবজেক্ট হয়ে গেছে। মূল ভার্ব রিড, এর সঙ্গে আইএনজি যুক্ত আছে কন্টিনিউটি বোঝাতে, তাহলে রিড এই ভার্বের থার্ড ফর্ম হবে রেড। আর অ্যাম এই অক্সিলিয়ারি ভার্বটা আই এর পরে বসে, এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তাহলে ইজ বসবে। ওকে, আর একটা এক্সট্রা অক্সিলিয়ারি ভার্ব বসবে, যেটা আমরা ছকটিকে যখন পড়েছিলাম টেন্স অনুযায়ী, তখন আমরা জানি যে বিইআইএনজি এই এক্সট্রা অক্সিলিয়ারি ভার্বটা বসবে। ওকে, তাহলে এ বুক ইজ বিং রেড, তারপরে বাই প্রিপোজিশন মি, একটা বই আমার দ্বারা পড়া হচ্ছে। ঠিক আছে, এখানে যে আইএনজি ফর্মটা আছে কন্টিনিউটি বোঝানোর জন্য, সেইটাকে আমরা এখানে বিং এই অক্সিলিয়ারি ভার্বটাকে দিয়ে সেই কন্টিনিউটি বোঝাতে চাইছি। ওকে, এবারে পাস্ট কন্টিনিউয়াস চলে এসো। আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটা বই পড়ছিলাম। আই সাবজেক্ট, এ বুক অবজেক্ট, তাহলে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আর মূল ভার্ব রিড আছে, তার থার্ড ফর্ম রেড হয়ে যাবে, অর্থাৎ রিড রেড রেড পাস্ট পার্টিসিপল ফর্ম। আর তার ডান পাশে অবশ্যই বাই প্রিপোজিশন বসবে এবং তার বাম পাশে অক্সিলিয়ারি ভার্ব বসবে। যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার আসবে অক্সিলিয়ারি ভার্ব। এখানে যেহেতু একটা বই, সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ, আর কন্টিনিউয়াস টেন্স বলে বিং একটা এক্সট্রা অক্সিলিয়ারি ভার্ব। এ বুক ওয়াজ বিং রেড বাই মি, একটা বই আমার দ্বারা পড়া হচ্ছিল। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই শ্যাল বি রিডিং আ বুক, আমি একটা বই পড়তে থাকব। আই সাবজেক্ট আর এ বুক অবজেক্ট, এখানে রিড এটা মূল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব শ্যাল বি।
ওকে, তো এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু ব্যবহার করা হয় না, তাহলে আমাদের এটা শেখার প্রয়োজন নেই। ওকে, এবারে চলে আসবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেন্টেন্সের ফরমেশনটা দেখো, আই হ্যাভ read the book. I have read the book. প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়ে সদ্য শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান, এইরকম বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। এই টেন্স নিয়ে আমি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে টেন্স সম্বন্ধে তোমাদের যাবতীয় কোয়ারিজ, যাবতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা দূর করতে পারবে। ওকে, তাহলে আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটা পড়েছি। ওকে, তাহলে সাবজেক্ট আই, দ্য বুক অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসে দ্য বুক, আর আই প্যাসিভ ভয়েসে গিয়ে মি হয়ে যাবে। এখানে মূল ভার্ব রেড, যেহেতু পারফেক্ট টেন্স, তাই পারফেক্ট টেন্সে মূল ভার্ব সবসময় থার্ড ফর্ম হয়, তাহলে থার্ড ফর্ম যেহেতু আছে সেটাকেই আমরা বসিয়ে দেবো রেড। ওকে, এই তার ডান দিকে অবশ্যই বাই প্রিপোজিশন বসাবো আর বাম দিকে অক্সিলিয়ারি ভার্ব বসাবো। এখানে দেখো, এখানে সাবজেক্ট আই ছিল, অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ বসেছে, এখানে সাবজেক্ট হয়ে গেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বসবে এখানে হ্যাজ। ওকে, আর আমি বলেছিলাম সেই ছকে যে পারফেক্ট টেন্স হলে এক্সট্রা একটা অক্সিলিয়ারি ভার্ব আসবে, সেটা হলো বিন, বিডব্লিউএন। ওকে, ঠিক যেমন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং এসেছে। ওকে, এটা তোমরা মনে রাখবে, দ্য বুক হ্যাজ বিন রেড বাই মি, বইটা আমার দ্বারা পড়া হয়েছে। ওকে, পাস্ট পারফেক্ট, আই হ্যাড রেড আ বুক, পাস্ট পারফেক্ট টেন্সে শুধুমাত্র হ্যাড অক্সিলিয়ারি ভার্ব বসে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেমন প্রেজেন্টে হ্যাভ বা হ্যাজ বসে, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পাস্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র হ্যাড অক্সিলিয়ারি বসাবো এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে। তাহলে আমি একটা বই পড়েছিলাম, এখানে সাবজেক্ট আই, সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে গেছে এবং অবজেক্ট এ বুক সেটা সাবজেক্ট হয়ে গেছে, তাহলে এ বুক আর মূল ভার্ব রেড পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তার ডান পাশে বাই প্রিপোজিশন বসাবো, বাম পাশে বসাবো কি অক্সিলিয়ারি ভার্ব। যেহেতু বললাম যে পাস্ট টেন্সে শুধুমাত্র হ্যাড বসবে, তাহলে হ্যাড আমরা বসিয়ে দিলাম। এখানে আমরা পারফেক্ট টেন্সের জন্য বিন এই অক্সিলিয়ারি ভার্বটা বসিয়ে দিলাম, তাহলে এ বুক হ্যাড বিন রেড বাই মি। ওকে, ফিউচার পারফেক্ট টেন্স দেখবো আমরা, I shall have read the book, আমি বইটা পড়ে থাকবো। ওকে, I সাবজেক্ট, shall এটা মোডাল অক্সিলিয়ারি, হ্যাভ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যেহেতু পারফেক্ট টেন্স, ফিউচার টেন্সের ক্ষেত্রে shall জন্য, আর মূল ভার্ব রেড, এখানে যেহেতু পারফেক্ট টেন্স তাই এখানে থার্ড ফর্ম হবে রেড। এখানে দেখো এবারে দ্য বুক অবজেক্ট ছিল, সেটা সাবজেক্ট হয়ে গেছে, আই সাবজেক্ট ছিল, সেটা অবজেক্ট হয়ে গেছে, আর মূল ভার্ব রেড সেটা থার্ড ফর্ম রেড বসে গেছে, তার ডান পাশে বাই প্রিপোজিশন এবং বাম পাশে অক্সিলিয়ারি ভার্ব। এখানে কি হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু সাবজেক্ট তাই এখানে উইল বসেছে। আমি একটু আগে বললাম যে একমাত্র আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল বসবে, বাদ বাকি সকলের ক্ষেত্রে উইল বসবে। ওকে, তাহলে দ্য বুক উইল, আর পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ, আর পারফেক্ট টেন্সের জন্য বিন অক্সিলিয়ারি, তাহলে দ্য বুক উইল হ্যাভ বিন রেড বাই মি। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, এতগুলো উদাহরণ আমি তোমাদের সামনে রাখলাম তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে যাবতীয় যে বেসিক কোয়ারিজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এখান থেকেই তোমরা শিখে নিতে পারলে। ওকে, একটা জিনিস তোমাদেরকে দেখতে হবে, দেখো এই ছকটা, অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে আমরা জানি, কেননা ভয়েস চেঞ্জ মানেই হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এইগুলো নিয়েই। ওকে, তো সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, ভার্বের থার্ড ফর্ম বসে, এই নিয়মটা তো আমরা শিখলাম। এবারে যে বিষয়টা আমরা জানবো যে সেন্টেন্সের মধ্যে যে অবজেক্ট থাকে সেই অবজেক্ট আবার তিন রকম হতে পারে। ওকে, সেই তিন রকম অবজেক্ট কি, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ, আর একটা হচ্ছে ডাইট্রানজিটিভ। ওকে, ট্রানজিটিভ বাংলাতে যেটাকে আমরা বলবো সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ বাংলাতে বলবো আমরা অকর্মক ক্রিয়া, আর ডাইট্রানজিটিভ যেটাকে আমরা বাংলাতে বলবো দ্বিকর্মক ক্রিয়া। ওকে, ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের
অবজেক্ট থাকবে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। এ ট্রানজিটিভ ভার্ব টেকস অ্যান অবজেক্ট, অর্থাৎ এই যে ভার্ব যদি কোনো অবজেক্ট নিয়ে থাকে তাহলে এই ভার্বটিকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। ওকে, এবারে আসছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অকর্মক্রিয়া। অ্যান ইনট্রানজিটিভ ভার্ব ডাজ নট টেক অ্যান অবজেক্ট, অর্থাৎ যে ভার্ব কোনো অবজেক্ট নেয় না, অর্থাৎ ভার্বের কোনো অবজেক্ট থাকে না, তখন সেই ভার্বটিকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো, অর্থাৎ অকর্মক্রিয়া। ওকে, আর একটা হচ্ছে কি ডাইট্রানজিটিভ ভার্ব, দ্বিকর্মক্রিয়া, অর্থাৎ এই ট্রানজিটিভ ভার্ব টেক্স টু অবজেক্টস, অর্থাৎ যে ভার্বটি একটা অবজেক্ট নেবে না, দুটো অবজেক্ট নেবে, তখন তাকে আমরা ডাইট্রানজিটিভ বা দ্বিকর্মক্রিয়া বলবো। আমরা সাধারণত জানি যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে, কিন্তু কোনো কোনো সেন্টেন্সে যখন একটা অবজেক্টের পরিবর্তে আরো একটা অবজেক্ট থাকবে, তখন সেই ভার্বটিকে আমরা বলবো ডাইট্রানজিটিভ ভার্ব। আমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো। তোমরা আশা করি অবজেক্টের এই তিনটে ভাগ সম্বন্ধে বুঝতে পেরেছো। এবারে উদাহরণগুলো দেখি আমরা। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং ডাইট্রানজিটিভ এই তিনটে অবজেক্টের আমি উদাহরণ কিছু রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রথমে আমরা দেখব ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে। ওকে, যে ভার্বের অবজেক্ট থাকে, ঠিক আছে। প্রথম উদাহরণটা দেখো, স্মিতা বট আ টয়। স্মিতা একটা খেলনা কিনেছিল। ওকে, এখানে স্মিতা সাবজেক্ট, বট ভার্ব, আর এ টয় হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের নিয়ম ভয়েস চেঞ্জের কি আছে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ এ টয় আমরা সাবজেক্টে নিয়ে চলে আসবো, এখানে অবজেক্ট আছে। এবং অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্সের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হবে। এখানে এ স্মল লেটারে আছে, সেন্টেন্সের শুরুতে আসছে, তাই এখানে এ ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এ টয় আমরা সাবজেক্ট করলাম, আর সাবজেক্ট এখানে অ্যাক্টিভ ভয়েসে আছে স্মিতা, সেটাকে আমরা অবজেক্টে নিয়ে চলে আসবো। দেখো শেষে বসিয়ে দিলাম স্মিতা। এবং এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, স্মিতা হলো প্রপার নাউন, তাই স্মিতার এস কিন্তু বড় হাতের হবে। প্রপার নাউন সেন্টেন্সে যেখানেই বসুক না কেন সেটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে। ওকে, তাহলে আমরা অবজেক্ট সাবজেক্টে নিয়ে চলে এলাম প্যাসিভ ভয়েসে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অবজেক্ট নিয়ে চলে এলাম। এবারে আমাদের মূল ভার্ব যেটা আছে সেটা থার্ড ফর্ম করব আমরা। এখানে দেখো মূল ভার্ব BOUGHT, বট, কিনেছিল। ওকে, তো এর থার্ড ফর্মটা কি আছে, আমরা এর প্রেজেন্ট ফর্ম জানি বাই, বাই মানে কেনা, পাস্ট ফর্ম হচ্ছে বট, আর থার্ড ফর্মও কিন্তু বট, বাই, বট, বট। তাহলে এখানে যেহেতু বট দেওয়াই আছে আর থার্ড ফর্ম আমরা জানি বট হবে, তাহলে ওখানে আমরা বসিয়ে দিলাম। এবারে কি করব না, এই থার্ড ফর্মের ডান দিকে আমরা বাই প্রিপোজিশন বসাবো, আমরা যেটা একটু আগে করলাম, আর বাম দিকে অক্সিলিয়ারি ভার্ব বসাবো। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স, আর তাহলে পাস্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব কি আসে, ওয়াজ বা ওয়্যার ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে। তাহলে এখানে এ টয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ বসেছে। যদি অনেকগুলো খেলনার কথা বলতো তাহলে ওয়্যার বসতো। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আর একটা উদাহরণ আমরা দেখব, she has solved the sum, সে অঙ্কটি সমাধান করেছে। ঠিক আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আমরা প্রেজেন্ট, এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স করলাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো she has solved the sum, she সাবজেক্ট, আর the sum হলো অবজেক্ট, আর solved এটা হচ্ছে মূল ভার্ব। ওকে, has আমরা জানি যে এটা অক্সিলিয়ারি ভার্ব। ওকে, তাহলে অবজেক্ট দ্য সাম সাবজেক্ট হয়ে গেল, সি সাবজেক্ট, এটা কিন্তু অবজেক্টে হার হয়ে যাবে, মূল ভার্ব সলভড, তার থার্ড ফর্ম সলভড একই হয়ে থাকবে, আর এর ডান দিকে আমরা বাই প্রিপোজিশন বসাবো নিয়ম অনুযায়ী, আর বাম দিকে অক্সিলিয়ারি ভার্ব বসাবো। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি আছে, এখানে দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য সাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে হ্যাজ বসাবো। আমরা সবসময় কিন্তু সাবজেক্ট দেখব। ওকে, এটা যদি প্লুরাল নাম্বার হতো, অর্থাৎ অনেকগুলো অঙ্কের কথা বলা হতো, তখন কিন্তু হ্যাভ হতো। ওকে, তাহলে যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ, যেহেতু পারফেক্ট টেন্স তাই এখানে হ্যাজ। আর আমি বলেছিলাম যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা এক্সট্রা অক্সিলিয়ারি ভার্ব আসবে, সেটা হলো বিন। ওকে, তাহলে দ্য সাম হ্যাজ বিন সলভড বাই হার, অঙ্কটি তার দ্বারা সমাধান করা হয়েছে। আবার একটা উদাহরণ দেখো, এটা ফিউচার ইনডেফিনাইট টেন্স,
অভি উইল ডু ইট, অভি এটা করবে। এখানে সাবজেক্ট অভি, উইল ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল বা শ্যাল বসবে, ডু হচ্ছে মূল ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। তাহলে ইট অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, অভি এটা সাবজেক্ট আছে, এটা অবজেক্ট হয়ে গেল প্যাসিভ ভয়েসে, এবং এ অবশ্যই ক্যাপিটাল লেটারে থাকবে যেহেতু অভিটা হচ্ছে প্রপার নাউন, এবং মূল ভার্ব হচ্ছে ডু। ওকে, এই ডুটার থার্ড ফর্ম আমরা করলাম ডান, ডু ডিড ডান, আমরা নিশ্চয়ই জানি। তাহলে থার্ড ফর্ম ডান, তার ডান পাশে আমরা বাই প্রিপোজিশন বসাবো, আর বাম পাশে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি আসবে? ফিউচার ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইল বসবে, তার সঙ্গে বি ভার্ব বসবে। তাহলে এখানে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে উইল বসবে, আর বি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ইট উইল বি ডান বাই অভি, এটা অভির দ্বারা করা হবে। ওকে, তাহলে এখানে আমরা উদাহরণগুলো দেখলাম সব ট্রানজিটিভ ভার্বের। ওকে, ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বের অবজেক্ট আছে বা থাকে। এখানে বট এই ভার্বের অবজেক্ট এ টয়, সলভড এই ভার্বের অবজেক্ট সাম, ডু এই ভার্বের অবজেক্ট ইট। ওকে, এবারে আমরা দেখব ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক্রিয়া। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্সে যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। কিন্তু প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্ট না হলে আমরা ভয়েস চেঞ্জ করব কি করে? তো সেই সমস্ত ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যে সমস্ত শব্দ বা অবজেক্ট নিয়ে আসা হয়, অবজেক্ট হিসেবে ধরা হয়, সেগুলোকে আমরা কগনেট অবজেক্ট বলে থাকি। অর্থাৎ কিছু কিছু ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা কগনেট অবজেক্ট ব্যবহার করে ভয়েস চেঞ্জ করতে পারি। তো এখানে সেই রকম কিছু উদাহরণ দেখানো হয়েছে। দেখো, এই কগনেট অবজেক্ট কথাটা বললাম, তোমরা একটু দেখো সেন্টেন্সের, হি ড্রিমড এ ড্রিম, সে একটা স্বপ্ন দেখলো। এখানে দেখো একটা, এই ড্রিমড এটা মূল ভার্ব, এই মূল ভার্ব থেকে একটা শব্দ অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মূল ভার্বের সিমিলার, অর্থাৎ মূল ভার্ব থেকে জাত কোনো শব্দ যখন থাকবে তখন সেই অবজেক্টটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট, অর্থাৎ ভার্ব থেকে জাত, ভার্ব থেকে যা জন্ম হয়েছে। অর্থাৎ একই রকম শব্দ, এখানেও ড্রিম এখানেও ড্রিম। ওকে, তাহলে একই শব্দ, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই এটাকে আমরা কগনেট অবজেক্ট বলবো। অর্থাৎ এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, কিন্তু যেহেতু প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের একটা অবজেক্ট প্রয়োজন, তাই আমরা ভার্ব থেকে আরেকটা শব্দ তৈরি করে নিলাম, তাই এটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট। এটা তোমরা মনে রাখবে। তাহলে হি ড্রিমড আ ড্রিম, সে একটা স্বপ্ন দেখলো। তাহলে এখানে অবজেক্ট এ ড্রিম, সাবজেক্ট হয়ে গেল এ ড্রিম, হি প্যাসিভ ভয়েসে গিয়ে হিম হয়ে গেল, মূল ভার্ব ড্রিমড, তার থার্ড ফর্ম অবশ্যই ড্রিমড, এবং তার ডান পাশে বাই প্রিপোজিশন, এবং যেহেতু এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাই অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ চলে এসেছে। তাহলে এই ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম, তার দ্বারা একটা স্বপ্ন দেখা হলো। ওকে, আর একটা উদাহরণ দেখো, দে ফট আ ব্রেভ ফাইট। দেখো মূল শব্দটা ফাইট, তার হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ফট, আর ফাইট একই শব্দ, তাই এটাও কিন্তু একটা কগনেট অবজেক্ট। এ ব্রেভ ফাইট একটা কগনেট অবজেক্ট। কেন না, এই মূল শব্দ থেকে এই শব্দটা তৈরি হয়েছে, এই অবজেক্টটাকে আমরা নিয়েছি শুধু প্যাসিভ ভয়েস চেঞ্জ করার জন্য। তাহলে এ ব্রেভ ফাইট অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্ট নিয়ে চলে আসব। সাবজেক্ট এখানে অ্যাক্টিভ ভয়েসে দে আছে, তারা দেম হয়ে যাবে, আর মূল ভার্ব ফট, তার থার্ড ফর্ম ফট একই আছে, আর ডান পাশে অবশ্যই বাই প্রিপোজিশন, বাম দিকে অক্সিলিয়ারি ভার্ব। যেহেতু এটা পাস্ট টেন্স, তাই এটা আমরা ওয়াজ বসাচ্ছি। তাহলে ব্রেভ ফাইট ওয়াজ ফট বাই দেম। ওকে, শি র্যান এ ওয়ান্ডারফুল রেস, সে একটা দারুণ দৌড় দিল। এখানে শি সাবজেক্ট, র্যান মানে দৌড়লো, এ ওয়ান্ডারফুল রেস, দেখো র্যান দৌড়নো, রেস মানেও দৌড়নো, তাহলে একই শব্দ, তাই এটাকেও আমরা কগনেট অবজেক্ট বলছি। তাহলে এ ওয়ান্ডারফুল রেস অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্ট করে দিলাম। শি সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেল হার, মূল ভার্ব রান, এখানে র্যান আছে, যেহেতু পাস্ট ইনডেফিনাইট টেন্স, তার থার্ড ফর্ম হচ্ছে রান,
এবং তার ডান পাশে আমরা বসাবো বাই প্রিপোজিশন, বাম দিকে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, যেহেতু এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে এই ওয়ান্ডারফুল রেস ওয়াজ রান বাই হার, একটা চমৎকার দৌড় সে দৌড়ালো। ওকে, এবারে চলে আসবো ডাইট্রানজিটিভ ভার্ব অর্থাৎ দ্বি কর্মক্রিয়া, যেখানে আমি বলেছিলাম যে ভার্ব সবসময় একটার পরিবর্তে দুটো অবজেক্ট নিয়ে থাকে, অর্থাৎ যে সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকবে। এখানে দেখো, শি গেভ মি আ পেন, সে আমাকে একটা পেন দিল। শি সাবজেক্ট, গেভ মানে দিল, এখানে গেভ হচ্ছে মূল ভার্ব, মি মানে আমাকে, এ পেন এটা একটা অবজেক্ট, আর মি এটাও কিন্তু একটা অবজেক্ট। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে এখানে দুটো অবজেক্ট আছে। মি, সে আমাকে এক দিল, কি দিল, এ পেন। এই যে দুটো অবজেক্ট আছে, এই দুটো অবজেক্টকে আমরা দুটো নামে ডাকবো, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। এখানে শি গেভ এ পেন, এটা এ পেন, এটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট, আর মি কাকে দিল, আমাকে দিল, এটা ইনডিরেক্ট অবজেক্ট। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? তো এবারে আমরা এই যে এইরকম সেন্টেন্স যাদের ডাইট্রানজিটিভ অবজেক্ট আছে, অর্থাৎ যে ভার্বের দুটো অবজেক্ট আছে, সেই দুটো অবজেক্টকে নিয়েই আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারি, ঠিক আছে? সেটা কিরকম ভাবে করব দেখে নাও। প্রথমে আমরা ডিরেক্ট অবজেক্টটাকে যদি নিই, সি সাবজেক্ট আর এ পেন অবজেক্ট, অর্থাৎ আমরা এই অবজেক্টটাকে নেব। তাহলে এই অবজেক্টটাকে আমরা সামনে বসাবো, এ পেন সাবজেক্ট হয়ে যাবে, আর সি অবজেক্ট হয়ে গিয়ে হার হয়ে যাবে। আর মূল ভার্ব গেভ, ঠিক আছে, এর থার্ড ফর্ম হচ্ছে গিভেন, অর্থাৎ গিভ প্রেজেন্ট ফর্ম, গেভ হচ্ছে পাস্ট ফর্ম, গিভেন হচ্ছে থার্ড ফর্ম, ঠিক আছে? এই যে গিভেন, তো আমরা জানি থার্ড ফর্ম বসাতে হবে। তো থার্ড ফর্মের ডান দিকে বাই প্রিপোজিশন আর বাম দিকে অক্সিলিয়ারি ভার্ব, এটা যেহেতু পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাই ওয়াজ বসেছে। তাহলে এ পেন ওয়াজ গিভেন বাই হার। ওকে, একটা দেওয়া হলো। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু এই যে মি, এই অবজেক্টটাকে কিন্তু এখনো বসাইনি, তাহলে এই অবজেক্টটা রয়ে গেছে। তো আমরা ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে কি জানবো না, কোনো শব্দই কিন্তু বাদ দেওয়া যাবে না। তো এখানে এই অবজেক্টটাকে আমরা বাদ দিতে পারবো না, আমরা বসিয়ে দেব ঠিক মূল ভার্বের পরে। ওকে, এবং এই অবজেক্টটার একটা নাম দেব, সেটা হলো রিটেইনড অবজেক্ট। প্যাসিভ ভয়েসে এটা নাম হয়ে যাবে রিটেইনড অবজেক্ট। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যখন দুটো অবজেক্ট থাকবে তখন আমরা যে কোনো একটা অবজেক্ট নিয়ে ভয়েস চেঞ্জ করতে পারি। এবারে দ্বিতীয় উদাহরণটা দেখবো। দেখো, এখানে ইনডিরেক্ট অবজেক্ট ছিল মি, সেটাকে আমরা সাবজেক্টে নিয়ে চলে এলাম। তাহলে আই থেকে যদি মি হয়, তাহলে মি থেকে আই হয়ে যাবে। আমরা সেই ছকটা শিখে নিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে সাবজেক্ট হয়ে গেল, এই মি অবজেক্ট থেকে আই সাবজেক্ট হয়ে গেল প্যাসিভ ভয়েসে, আর সি থেকে হার হয়ে গেল। এবারে মূল ভার্ব গেভ, তার থার্ড ফর্ম গিভেন, তার ডান পাশে বাই প্রিপোজিশন এবং বাম পাশে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, যেহেতু এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। আর কি আছে, একটু আগেই যেটা বললাম যে কোনো শব্দই আমরা বাদ দিতে পারবো না, এখানে এই অবজেক্টটা পড়ে রয়েছে, তাই এই অবজেক্টটাকে আমরা এখানে বসিয়ে দেবো। এটাকে আমরা নাম দেবো রিটেইনড অবজেক্ট। অর্থাৎ দুটো অবজেক্ট যখন থাকবে কোনো সেন্টেন্সের, সেই দুটো অবজেক্টের মধ্যে যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, বাকি অবজেক্টটাকে আমরা বসিয়ে দেবো রিটেইনড অবজেক্ট হিসেবে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু ডাইট্রানজিটিভ যে অবজেক্টগুলো থাকবে তার ভয়েস চেঞ্জ করে নেব। ওকে, এবারে চলে এসো পরবর্তী উদাহরণ। দে কল্ড হিম ফর আ চ্যালেঞ্জ, তারা তাকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করলো। ওকে, এখানে এ চ্যালেঞ্জ এটা একটা অবজেক্ট, হিম এটা একটা অবজেক্ট, এটা ইনডিরেক্ট অবজেক্ট, আর এ চ্যালেঞ্জ এটা ডিরেক্ট অবজেক্ট। তো প্রথমে আমরা ডিরেক্ট অবজেক্ট নিলাম, এ চ্যালেঞ্জ সাবজেক্ট হয়ে গেল, দে সাবজেক্ট আছে অ্যাক্টিভ ভয়েসে, সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে দেম হয়ে গেল। মূল ভার্ব আছে কল্ড, তার থার্ড ফর্মও কল্ড, আর এটা যেহেতু পাস্ট ইনডেফিনাইট টেন্স তাহলে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, আর বাই প্রিপোজিশন আমি বলেছি থার্ড ফর্মের ডান দিকে বাই প্রিপোজিশন, আর যেহেতু হিম এটা অবজেক্ট রয়ে যাবে তাই এটা রিটেন্ড অবজেক্ট হিসেবে আমরা বসিয়ে দিলাম। তাহলে এ চ্যালেঞ্জ ওয়াজ কল্ড ফর হিম বাই দেম। আবার যদি আমরা এই ইনডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করি, তাহলে হিম থেকে হয়ে যাবে হি, দে থেকে হয়ে যাবে দেম, মূল ভার্ব কল্ড, থার্ড ফর্ম কল্ড বসে যাবে,
তার বাম দিকে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স। আর এ চ্যালেঞ্জ, এটা কিন্তু আমরা ব্যবহার করিনি, এই অবজেক্টটাকে নিয়েই, তাই এটা বসিয়ে দেবো ফর এ চ্যালেঞ্জ বাই দেম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে ভয়েস চেঞ্জে যখন রাইট ট্রান্সিটিভ অবজেক্ট থাকবে তখন কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না। এবারে আমরা যেটা শিখব সেটা হলো উইদাউট বাই প্রিপোজিশন, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে আমরা তো এতক্ষণ শিখলাম যে বাই প্রিপোজিশন একটা ব্যবহার করতে হয় থার্ড ফর্মের পরে। তো কখনো কখনো আমাদের বাই প্রিপোজিশনটার পরিবর্তে অন্য কোনো প্রিপোজিশন আমরা ব্যবহার করে থাকি। উদাহরণটা দেখো তোমরা, অ্যাক্টিভ ভয়েসে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আই সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। ফুটবল সাবজেক্ট হয়ে গেল, অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট হয়ে গেল, আই সাবজেক্ট আছে সেটা কিন্তু অবজেক্ট হয়ে গেল, প্লে মূল ভার্ব, তার থার্ড ফর্ম হয়ে গেল প্লেড, বাম দিকে অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স তাহলে ইজ বসেছে, আর ডান দিকে বাই প্রিপোজিশন বসবে থার্ড ফর্মের। এখানে দেখো এই বাই প্রিপোজিশনটা কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। কেন করব না তার কারণ আমরা একটু দেখে নেব উদাহরণগুলো চেষ্টা করলে, এই উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো। দেখো, আই নো হিম, আমি তাকে জানি। এখানে আই সাবজেক্ট, অবজেক্টে গিয়ে মি হয়ে গেছে, হিম অবজেক্ট আছে সেটা সাবজেক্টে গিয়ে হি হয়ে যাবে, মূল ভার্ব নো, তার থার্ড ফর্ম নোন, আর বাম দিকে অক্সিলিয়ারি ভার্ব যেহেতু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ইজ বসবে, হি ইজ নোন, আর ডান দিকে বাই প্রিপোজিশন বসার কথা কিন্তু এখানে আমরা বসিয়েছি টু। ঠিক আছে, এখানে কিন্তু এইখানে বাই প্রিপোজিশন বসবে না। এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলবো হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত, অর্থাৎ আমার দ্বারা পরিচিত নয়, বাই মানে দ্বারা, সে আমার কাছে পরিচিত অর্থাৎ সে, তাকে আমি চিনি। ওকে, সেই জন্য এখানে বাই এর পরিবর্তে টু বসেছে। এই টু কেন বসালাম না, সেন্টেন্সের যে সেন্স সেই সেন্স অনুযায়ী আমরা এই প্রিপোজিশনটাকে বসালাম। তাহলে কিছু কিছু এক্সেপশন থাকবে যেখানে আমরা সেন্টেন্সের সেন্স অনুযায়ী আমরা বাই প্রিপোজিশনের পরিবর্তে অন্য কোনো প্রিপোজিশন বসাবো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু বাই প্রিপোজিশন বসাবো, এটা তোমরা খেয়াল রাখবে। আরো একটা উদাহরণ দেখো, দ্য নিউজ শকড মি, সাবজেক্ট হচ্ছে দ্য নিউজ, শকড ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। এখানে মি সাবজেক্ট হয়ে গেল আই, দ্য নিউজ সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে গেল দ্য নিউজ, মূল ভার্ব শকড, থার্ড ফর্ম শকড, এটা যেহেতু পাস্ট টেন্স সেহেতু ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব। ডান দিকে দেখো বাই প্রিপোজিশন বসানোর কথা কিন্তু আমরা বসিয়েছি অ্যাট। ঠিক আছে, অর্থাৎ শকের পরে অ্যাট প্রিপোজিশন আছে। ঠিক আছে, বাই প্রিপোজিশন আসে না। আই ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ, আমি ওই খবরে আহত হয়েছিলাম, আঘাত পেয়েছিলাম ওই খবরটিতে। ঠিক আছে, অর্থাৎ খবরের দ্বারা আঘাত পেয়েছিলাম এরকম হয় না। ওকে, আবার দেখো, শি অ্যানয়েজ মি, সে আমাকে বিরক্ত করে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, শি সাবজেক্ট, অ্যানয়েজ ভার্ব, মি অবজেক্ট, মিটা আই হয়ে গেল সাবজেক্ট প্যাসিভ ভয়েসে, শি হার হয়ে গেল অর্থাৎ সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে গেল, মূল ভার্ব অ্যানয়েজ, তার থার্ড ফর্ম হচ্ছে অ্যানয়েড, আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সেহেতু এখানে এখানে এটা ভুল আছে একটু, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আই এর পরে অ্যাম বসে, আই অ্যাম। ওকে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এটা কিন্তু ভুল করে এটা বসানো হয়ে গেছে, ওয়াজ বসেছে। পাস্ট টেন্স যদি এটা হতো শি অ্যানয়েড মি এরকম যদি হতো তাহলে কিন্তু ওয়াজ বসতো, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স তাই এখানে কিন্তু অ্যামিজারের মধ্যে একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে, যেহেতু সাবজেক্ট আই তাহলে আই এর পরে সবসময় কিন্তু অ্যাম বসে, তাহলে আই অ্যাম অ্যানয়েড ভার্বের থার্ড ফর্ম, আর প্রিপোজিশন এখানে বাই এর পরিবর্তে উইথ বসেছে, অর্থাৎ আমি তাকে নিয়ে বিরক্ত, তাকে নিয়ে বিরক্ত, আমি বলছি না যে তার দ্বারা বিরক্ত। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু এক্সেপশনাল উদাহরণগুলো তোমরা মনে রাখবে যেখানে আমরা বাই প্রিপোজিশনের পরিবর্তে ব্যবহার করে থাকি। ওকে, এবারে আমরা যে উদাহরণটা দেখব সেটা হলো, কিছু সেন্টেন্স আছে যেখানে ভার্বগুলো কোয়াসি প্যাসিভ, অর্থাৎ ভার্বটি অ্যাক্টিভ ভয়েস না থেকে প্যাসিভের সেন্স তার মধ্যে থাকে। ঠিক আছে,
এইরকম ভার্বগুলোকে আমরা কোয়াসি প্যাসিভ ভার্ব বলি। যখন এখানে দেখো, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। এখানে এই যে ভার্বটা টেস্ট, এখানে এই ভার্বটাকে আমরা বলছি কোয়াসি প্যাসিভ ভার্ব, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে আছে কিন্তু সেন্সটা প্যাসিভ। ওকে, এইরকম ভার্বগুলোকে আমরা কোয়াসি প্যাসিভ বলি, অর্থাৎ আধা প্যাসিভ। কোয়াসি কথার মানে হলো আধা, অর্থাৎ আধা অ্যাক্টিভ আধা প্যাসিভ। ওকে, এইরকম কিছু সেন্টেন্সগুলোর উদাহরণ আমরা দেখব। এখানে দেখো, হানি সাবজেক্ট, সুইট অবজেক্ট। ঠিক আছে, এরকম আমরা বলতে পারি কিন্তু বলতে পারছি না। দেখো, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। তাহলে এখানে আমরা চেঞ্জ করছি কিভাবে প্যাসিভ ভয়েসে। দেখো, হানি ইজ সুইট, মধু খেতে মিষ্টি, হোয়েন ইট ইজ টেস্টেড, যখন এটাকে খাওয়া হয় বা টেস্ট করা হয়, এর স্বাদ নেওয়া হয়। ওকে, এখানে কিন্তু সুইট কিন্তু অবজেক্ট নয়, হানি ইজ সুইট, এখানে মিষ্ট, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে দেখো, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে এইরকম কোয়াসি প্যাসিভ ভার্বগুলোকে আমরা এইভাবে পরিবর্তন করব। আরো কয়েকটা উদাহরণ দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছে। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু একটা কন্টিনিউটি আছে, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম আছে, বাড়িটা তৈরি হচ্ছে। তাহলে এটা দেখো, প্যাসিভ ভয়েসে আমরা যখন নিয়ে যাব, দ্য হাউস সাবজেক্ট, ওকে, আর বিল্ডিং ইজ বিল্ডিং, ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইজ আর কন্টিনিউয়াস টেন্স থাকলে বিং নিয়ে আসবো আমরা, আর মূল ভার্ব হচ্ছে বিল্ড। ওকে, বিইউআইএলডি, এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে বিল্ড এর থার্ড ফর্ম হচ্ছে বিল্ড। দ্য হাউস ইজ বিং বিল্ড। ওকে, বাড়িটা তৈরি হচ্ছে। ওকে, এইগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভের উদাহরণ। আরো একটা দেখো, দ্য সারফেস ফিলস কোল্ড, মেঝেটা ঠান্ডা লাগছে। ওকে, মেঝেটা ঠান্ডা অনুভূত হচ্ছে। সারফেস সাবজেক্ট, ফিলস কোল্ড। ঠিক আছে, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, ফিলস মূল ভার্ব আছে এখানে, কোল্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে দ্য সারফেস ইজ কোল্ড, দ্য সারফেস সাবজেক্ট ইজ কোল্ড ওয়েন ইট ইজ ফেল্ট, যখন এটাকে অনুভব করা হয় তখন এই সারফেসটাকে ঠান্ডা মনে হয়। ঠিক আছে, আবার দেখো, দ্য রোজ স্মেলস সুইট, গোলাপ এর গন্ধ মিষ্টি। এখানে সাবজেক্ট হচ্ছে রোজ, আমরা বসিয়ে দিলাম, আর সুইট এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এর ভার্বের এই যে মিষ্টি গন্ধ সেটাকে বুঝিয়ে দিচ্ছে। তাহলে রোজ ইজ সুইট, অর্থাৎ গোলাপ মিষ্টি, when it is smelt, মূল ভার্ব স্মেল, তার থার্ড ফর্ম হচ্ছে স্মেল্ট, যখন সেটাকে গন্ধ শোকা হয়, যখন গন্ধ নেওয়া হয় তখন সেটা মিষ্টি লাগে। তাহলে রোজ ইজ সুইট when it is smelt। তাহলে এইরকম কিছু সেন্টেন্স আছে যেগুলোর ভার্ব কোয়াসি প্যাসিভ, আধা অ্যাক্টিভ আধা প্যাসিভ। এইরকম সেন্টেন্সগুলোকে আমরা এইভাবে পরিবর্তন করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যা কিছু জিজ্ঞাসা তোমরা কমেন্টে জানালে আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবারে আমাদের পরবর্তী উদাহরণ আমরা দেখব, যখন সেন্টেন্স ইম্পারেটিভ হবে, অর্থাৎ সেন্টেন্স তো 5 রকম হতে পারে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। তো সেই রকম সেন্টেন্সগুলোকে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। প্রথম সেন্টেন্সটা আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ অনুজ্ঞাবাচক বাক্য। সেন্টেন্স নিয়ে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও তৈরি করা আছে, অর্থাৎ এই 5 রকম সেন্টেন্স নিয়ে। তোমরা অবশ্যই সেন্টেন্সগুলো দেখে নেবে, তাহলে সেন্টেন্স সম্বন্ধে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে, যাকে আমরা অনুজ্ঞাবাচক বাক্য বলি, যে বাক্যগুলোতে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি থাকে, নির্দেশ, এই সমস্তকে বোঝায়, সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। প্রথমে দেখো, যে সেন্টেন্সগুলোতে কমান্ড বা ডিরেকশন দেওয়া থাকবে, অর্থাৎ আদেশ বা নির্দেশ, এরকম জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব। অ্যাক্টিভ ভয়েসে শাট দ্য ডোর,
দরজাটি বন্ধ করো। এখানে একটা জিনিস মনে রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট সাইলেন্ট থাকে, অর্থাৎ উহ্য থাকে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। শাট দ্য ডোর, এই সেন্টেন্সটাতে সাবজেক্ট নেই, ভার্ব আছে আর অবজেক্ট আছে। ওকে, তাহলে এইরকম সেন্টেন্সগুলোতে আমরা প্যাসিভ ভয়েস কি করব দেখো, আমরা নিয়ে আসবো লেট, LET, এইরকম শব্দটা আমরা নিয়ে আসবো প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে গিয়ে। তাহলে কমান্ড এবং ডিরেকশন, আদেশ এবং নির্দেশ, এইরকম জাতীয় সেন্টেন্স যখন থাকবে তখন আমরা লেট নিয়ে আসব। প্রথমে আমরা সাবজেক্টের পরিবর্তে লেট নিয়ে আসব, তারপরে দ্য ডোর অবজেক্ট, সেটাকে আমরা প্রথমে নিয়ে আসব সাবজেক্ট করে, তারপরে মূল ভার্ব শার্ট, তার থার্ড ফর্ম শার্ট, আর তার আগে আমি বলেছি যে অক্সিলিয়ারি ভার্ব, এখানে কিন্তু বি বসবে। তাহলে লেট দ্য ডোর বি শাট। ওকে, এটা তোমরা মনে রাখবে। লেট, তারপরে অবজেক্ট ছিল দ্য ডোর, সেটাকে আমরা সাবজেক্ট করলাম, আর মূল ভার্ব এর থার্ড ফর্ম বসিয়ে দিলাম, তার আগে আমরা অক্সিলিয়ারি ভার্ব বসালাম বি, অর্থাৎ সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব আর মূল ভার্বের থার্ড ফর্ম। যেহেতু এখানে কোনো সাবজেক্ট নেই তাই আমরা এখানে কোনো অবজেক্ট বসাচ্ছি না তার পরিবর্তে। ঠিক আছে, আবার একটা উদাহরণ দেখো, ডু ইট, এটা করো। এখানে কিন্তু সাবজেক্ট নেই, তাহলে আছে ভার্ব অবজেক্ট। ওকে, তাহলে আমরা এখানেও লেট নিয়ে আসব, এখানে অবজেক্ট ইট আছে, তাহলে ইটটাকে আমরা সাবজেক্ট করব লেট ইট, আর মূল ভার্ব ডু, তার থার্ড ফর্ম হচ্ছে ডান, এবং তার বাম দিকে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব বসাবো, যেটা নিয়ম আমাদের ছিল। তাহলে লেট ইট বি ডান, এটা করা যাক। ওকে, ব্রেক ইট অ্যাট ওয়ান্স, অ্যাক্টিভ ভয়েসে দেখো ব্রেক ইট অ্যাট ওয়ান্স, এখানেও কিন্তু সাবজেক্ট নেই, এখানে মূল ভার্ব ব্রেক আর অবজেক্ট ইট, এটা কিন্তু আছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে লেট নিয়ে আসব, অবজেক্ট এখানে ইট আছে, ইটটাকে সাবজেক্ট করব, তাহলে লেট ইট, আর ব্রেক মূল ভার্ব, তার থার্ড ফর্ম হচ্ছে ব্রোকেন। ওকে, লেট ইট আর ব্রোকেনের বাম দিকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের থার্ড ফর্মের মাঝখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব বসবে। তাহলে লেট ইট বি ব্রোকেন, আর অ্যাট ওয়ান্স এটা অ্যাডভার্ব, এটাকে আমরা কিন্তু বসিয়ে দেব। তাহলে লেট ইট বি ব্রোকেন অ্যাট ওয়ান্স, এক্ষুনি এটাকে ভেঙে ফেলা হোক। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন আমাদের সাবজেক্ট থাকবে না, ফলে সেটাকে অবজেক্টে নিয়ে যেতে হবে না, শুধুমাত্র থাকবে ভার্ব এবং অবজেক্ট। সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব এবং ভার্বের থার্ড ফর্ম করব, এবং সেই সাবজেক্ট অনুযায়ী আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসব, আর সবার প্রথমে আমরা লেট নিয়ে আসব। ওকে, এবারে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন রিকোয়েস্ট বা অ্যাডভাইস থাকবে, অর্থাৎ অনুরোধ বা উপদেশ থাকবে, সেই রকম সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করব। তোমরা দেখো, ওবে ইয়োর টিচার, তোমার শিক্ষক মহাশয়কে মেনে চলো। ওকে, এখানে অ্যাডভাইস করা হচ্ছে, তাহলে কি হচ্ছে এখানে, ইয়োর টিচার্স শুড বি ওবেড। দেখো এখানে ইয়োর টিচার, এর ওবে ভার্ব, ইয়োর টিচার অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম ইয়োর টিচার, আর মূল ভার্ব ওবে, তার থার্ড ফর্ম করলাম ওবেইড। ঠিক আছে, এখানে এই সেন্টেন্সের সেন্স বলছে যে শিক্ষকদেরকে মেনে চলা উচিত, তাহলে ইয়োর টিচার্স শুড বি ওবেড, তাহলে এখানে সেন্টেন্সের সেন্স অনুযায়ী আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো। তাহলে বি অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই বসবে, আর যেহেতু উচিত অর্থে আমরা শুড নিয়ে আসবো, তাহলে ইয়োর টিচার্স শুড বি ওবেড, তোমার শিক্ষকদেরকে মেনে চলা উচিত। ওকে, মেইনটেইন পিস, শান্তি রক্ষা করো, মূল ভার্ব মেইনটেইন, পিস শান্তি। ওকে, তাহলে এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব পিস, আর মূল ভার্ব মেইনটেইন, তার থার্ড ফর্ম মেইনটেইনড করব, এবং বাম দিকে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব বি ভার্ব নিয়ে আসব, এবং এটাকে আমরা যেহেতু এখানে অ্যাডভাইস করা হচ্ছে তাই অ্যাডভাইস উপদেশ অর্থে আমরা সবসময় শুড কথাটা নিয়ে আসবো, পিস শুড বি মেইনটেইনড, অর্থাৎ শান্তি রক্ষা করা উচিত। ওকে, তারপরে সেন্টেন্স দেখো, সেভ মানি, সেভ সাম মানি, অর্থাৎ কিছু টাকা জমাও। ওকে, এখানে দেখো
কিছু টাকা জমানোর জন্য উপদেশ দেওয়া হচ্ছে, তাহলে সেভ ভার্ব সাম মানি, এটা অবজেক্ট। ওকে, তাহলে এখানে এইরকম সেন্টেন্সগুলোতে আমরা কি করব, ইউ আর অ্যাডভাইসড, ঠিক আছে, টু সেভ মানি। এখানে তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে কিছু টাকা জমানোর জন্য। ওকে, তাহলে এখানে সেভ ইউর মানি, ইউ আর অ্যাডভাইসড, তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে। ওকে, এবার এই রকম যে সেন্টেন্সগুলো আমরা করলাম, এই সেন্টেন্সগুলোতেও আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। ইউ আর অ্যাডভাইসড টু ওবে ইউর টিচার, ইউ আর অ্যাডভাইসড টু মেনটেন পিস। ওকে, তাহলে এখানে রিকোয়েস্ট এবং অ্যাডভাইস যখন কোনো সেন্টেন্সে বোঝাবে তখন আমরা এইভাবে পরিবর্তন করতে পারি। ওকে, এবারে যেটা আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর আগে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখলাম, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এই দুটি সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, যে সমস্ত সেন্টেন্স, সেই সমস্ত সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেগুলো আমরা এখানে শিখে নেব। তোমরা খেয়াল করে দেখো সেন্টেন্সগুলো। অ্যাক্টিভ ভয়েসে ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। ক্যান আই ডু দিস, আমি এটা করতে পারি। উইল ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। সবগুলো কিন্তু প্রশ্ন করা হচ্ছে, এবং প্রশ্নগুলো কি দিয়ে করা হচ্ছে, অক্সিলিয়ারি ভার্ব। এই যে ডু, তারপরে ক্যান, উইল, এগুলো কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। ডু হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, ক্যান আর উইল হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, ঠিক আছে। এই ভার্ব নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে, যেটাকে আমি কোনটাকে প্রাইমারি অক্সিলিয়ারি বলছি, কোনটাকে আমরা মোডাল অক্সিলিয়ারি বলছি, ঠিক আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা নিয়েও আমার একটা ভিডিও তৈরি করা আছে, সেটাও তোমরা দেখে নেবে যে প্রশ্ন কিভাবে তৈরি করা হয়। প্রশ্ন আমরা দুরকমভাবে করতে পারি, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আর একটা WH ওয়ার্ড দিয়ে, ঠিক আছে। এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যে প্রশ্নগুলো তৈরি করা হয় সেগুলো দেখিয়েছি। এরপরে আমরা WH ওয়ার্ডের যে সেন্টেন্সগুলো আছে সেগুলোর ভয়েস চেঞ্জ দেখাবো। তো এখানে দেখো, প্রথম যে সেন্টেন্সটা আছে ডু ইউ লাইক মি, এখানে প্যাসিভ ভয়েসে এটা হয়ে যাবে অ্যাম আই লাইকড বাই ইউ, এবং অবশ্যই জিজ্ঞাসার চিহ্ন থাকবে। ক্যান আই ডু দিস, আমি এটা করতে পারি। ক্যান দিস বি ডান বাই মি, তারপরে উইল ইউ হেল্প মি, শ্যাল আই বি হেল্পড বাই ইউ। তাহলে এখানে খেয়াল করো, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যেভাবে সেন্টেন্সগুলো তৈরি হয়েছে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে যে এই সেন্টেন্সগুলো কিভাবে ভয়েস চেঞ্জ হলো। তাহলে সেইটাকে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দেখো ডিটেলসে একটা আলোচনা এখানে করেছি নিচের ছকটিতে। প্রথমে দেখো ডু ইউ লাইক মি এখানে আছে, সেটাই আমি এখানে রেখেছি। ক্যান আই ডু দিস, উইল ইউ হেল্প মি, অ্যাক্টিভ ভয়েস। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে এইটাতে নিয়ে যাব, তার আগে দুটো স্টেপ আছে, সেই দুটো স্টেপটা যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে এই লাস্ট স্টেপ যেটা ইন্টারোগেটিভ প্যাসিভ ফর্ম সেটা করতে সহজ হবে। প্রথমে দেখো ডু ইউ লাইক মি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাই তাহলে কি হবে, এখানে ইউ লাইক মি, ইউ লাইক মি, তুমি আমাকে পছন্দ করো। সেটাকে আবার প্রশ্ন করলে কি হবে, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। ঠিক আছে, যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে, তখন এই বিষয়ে আরো ডিটেলস আলোচনা হবে। তো স্বাভাবিক তোমরা যেটা বুঝতে পারবে নিশ্চয়ই যে ইউ লাইক মি, ডু ইউ লাইক মি, তাহলে এইটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে এলাম। এবারে দেখো আমাদের স্বাভাবিক সেন্টেন্স হয়ে গেছে, যেখানে সাবজেক্ট ইউ আছে, লাইক ভার্ব, আর অবজেক্ট মি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করা সোজা হয়ে গেল। ইউ সাবজেক্ট, সেটা আমরা প্যাসিভ ভয়েসে অবজেক্ট করে দিলাম। মি অবজেক্ট আছে অ্যাক্টিভ ভয়েস, সেটাকে আমরা আই করে দিলাম। এবারে কি হবে, লাইক মূল ভার্ব, তার থার্ড ফর্ম হচ্ছে লাইকড। ওকে, এবং লাইকডের ডান পাশে আমরা কি বসাবো, বাই প্রিপোজিশন, আর বাম পাশে অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে যেহেতু সাবজেক্ট আই আছে, আই এর পরে অবশ্যই অ্যাম বসবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স,
তাহলে আই অ্যাম লাইকড বাই ইউ। ওকে, তাহলে এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো, এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব। কেন না, আমরা আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্স সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে উত্তরটাও কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সেই হবে। তাহলে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমি বলেছি যে দুরকমভাবে করা যেতে পারে। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। এখানে দেখো অক্সিলিয়ারি ভার্বটা রয়ে গেছে, আই অ্যাম, এখানে অ্যামটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। তো এইটাকে আমরা সামনে নিয়ে চলে আসব। ওকে, যেহেতু বললাম যে প্রশ্ন করতে গেলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব দিয়ে করতে হয়, তাহলে অ্যামটাকে সামনে নিয়ে আসব, তারপরে অ্যামটাকে নেওয়ার পরে বাদ বাকি যে শব্দগুলো পড়ে আছে সেগুলো জাস্ট বসিয়ে দেব। দেখো, অ্যাম আই লাইকড বাই ইউ, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের এই উত্তর আর এখানে দেখো প্যাসিভ ভয়েসের উত্তরটা মিলে গেছে, আই লাইকড বাই ইউ। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে একেবারে সরাসরি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে আমাদের কিছু প্র্যাকটিসের প্রয়োজন, এবং কি করে এখান থেকে এইটাতে এলাম আমরা সেটা তোমাদেরকে আমি ডিটেলস একটু বুঝিয়ে দিলাম। আবার পরের উদাহরণটা দেখো, আর একটু বুঝে নাও। ক্যান আই ডু দিস, এখানে দেখো এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাই তাহলে আই ক্যান ডু দিস, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ভার্ব সাবজেক্ট অবজেক্ট। ওকে, ভিএসও। এখানে দেখো সাবজেক্ট আই, আর ভার্ব হচ্ছে ডু, আর দিস হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে আমরা সাবজেক্টে নিয়ে চলে এলাম প্যাসিভ ভয়েসে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সেটাকে আমরা অবজেক্ট করলাম মি, আর মূল ভার্ব ডু, তার থার্ড ফর্ম ডান, তার ডান পাশে বাই প্রিপোজিশন, আর ক্যান যেহেতু মোডাল অক্সিলিয়ারি এটা বসে যাবে, তার সঙ্গে অবশ্যই বি আসবে, ঠিক আছে। তো মোডাল অক্সিলিয়ারিগুলোর সঙ্গে সাধারণত বি ভার্ব চলে আসে। ওকে, তাহলে দিস ক্যান বি ডান বাই মি। ওকে, এবারে একই নিয়ম অনুসারে আমরা কি করব, এই মোডাল অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে চলে আসব, ক্যানটাকে সামনে নিয়ে আসব, আর বাদ বাকি শব্দগুলোকে বসিয়ে দেবো। দেখো, ক্যান দিস বি ডান বাই মি, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। এটা দেখো এখানের সঙ্গে মিলে গেছে, তাহলে আমাদের ক্যান আই ডু দিস এটা থেকে সরাসরি আমরা এটাতে করতে পারবো, এবারে আর কোনো সমস্যা হবে না। তারপরে উদাহরণটা দেখো, উইল ইউ হেল্প মি, এখানে এটাকেও আমরা অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসব, ইউ উইল হেল্প মি, অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে। অ্যাসার্টিভ ফর্মে সেটা কি হবে, ইউ উইল হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। ওকে, এইটাকে জাস্ট প্রশ্ন করা হয়েছে, এই উইলটাকে সামনে বসানো হয়েছে, যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি। ওকে, আর কিছু নয়। তাহলে ইউ সাবজেক্ট আছে সেটা কিন্তু প্যাসিভ ভয়েস অবজেক্ট হয়ে যাবে, মি অবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। ওকে, আর মূল ভার্ব হেল্প, তার থার্ড ফর্ম হেল্পড হয়ে যাবে, তার ডান পাশে বাই প্রিপোজিশন, আর বাম দিকে অক্সিলিয়ারি ভার্ব। এখানে উইল আছে, এখানে কিন্তু উইল হবে না যেহেতু আই এর পরে শ্যাল বসে, তাহলে আই শ্যাল, তারপরে অক্সিলিয়ারি ভার্ব বি, আই শ্যাল বি হেল্পড বাই ইউ। ওকে, আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা কি করব, এই শ্যাল, এই মোডাল অক্সিলিয়ারিকে আমরা সামনে নিয়ে আসব, আর বাদ বাকি শব্দগুলোকে বসিয়ে দেবো, শ্যাল আই বি হেল্পড বাই ইউ। ওকে, শেষে জিজ্ঞাসার চিহ্ন। দেখো উত্তরটার সঙ্গে মিলে গেছে, তাহলে আমরা সরাসরি উইল ইউ হেল্প মি থেকে শ্যাল আই বি হেল্প বাই ইউ এটাতে নিয়ে আসতে পারবো। মাঝখানের যে দুটো পার্ট আমি তোমাদেরকে ডিটেলস দেখালাম, এটুকু জাস্ট একটু বুঝে নেবে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি করার প্রয়োজন হবে না তোমরা যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করো। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ সেটা কিভাবে করতে হয় যখন প্রশ্নটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে হয়। ওকে, এবারে আমরা পরবর্তী যে বিষয়টা আছে যেখানে প্রশ্ন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হবে সেগুলোর ভয়েস চেঞ্জ আমরা কি করে করব। এখানে খেয়াল করো, হু ডিড দিস, ওয়েন ডিড ইউ ডু দিস, হুজ পেন ডু ইউ ওয়ান্ট। এখানে খেয়াল করো প্রশ্ন শুরু হয়েছে হু, ওয়েন, হুজ,
তাহলে প্রত্যেকটা কিন্তু WH ওয়ার্ড। এছাড়াও আছে হোয়াট, ওয়াই, হাউ, হুইচ, ঠিক আছে। তো এইরকম WH ওয়ার্ডগুলো দিয়ে যখন প্রশ্ন হয় তখন তার ভয়েস চেঞ্জ কিভাবে হবে। ওকে, এখানে দেখো হু ডিড দিস, এটা কে করলো। ওকে, তো এখানে ভয়েস চেঞ্জটা দেখো প্যাসিভ ভয়েসে, বাই হুম ওয়াজ দিস ডান, বাই হুম ওয়াজ দিস ডান। এখানে দেখো হুটাকে যদি আমরা বাদ দিই তাহলে ডিড দিস, তাহলে ডিড দিস মানে দিস ওয়াজ ডান। এখানে যদি আমরা এইভাবে বলি, দেখো আমরা যদি বলি ডিড দিস, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে সাবজেক্ট হয়ে যাবে দিস, আর অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, আর ডু বা ডিড থেকে ডান হয়ে যাবে থার্ড ফর্ম। এটা হচ্ছে ভার্ব, এটা অবজেক্ট। তাহলে দিস ওয়াজ ডান, ঠিক আছে, বাই সামওয়ান, বাই সামওয়ান। ওকে, তো এখানে আমাদের মনে রাখতে হবে যখন হু দিয়ে প্রশ্ন হবে তখন আমরা বাই হুম নিয়ে আসবো। তাহলে এখানে আমরা বাই হুমটাকে বসিয়ে দেব আগে, তাহলে বাই হুম দিস ওয়াজ ডান। তাহলে এইটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কি করব, ওয়াজটাকে সামনে নিয়ে আসব। তাহলে এইটা হয়ে যাবে বাই হুম ওয়াজ দিস ডান। একটু আগে বললাম যে প্রশ্ন করতে গেলে অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। এটা আমরা জাস্ট এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলাম, আর প্রশ্ন করতে গেলে এইটাকেই সামনে নিয়ে আসবো, ওয়াজ দিস ডান, দিস ওয়াজ ডান, আর ওয়াজ দিস ডান। ওকে, আর বাই হুমটাকে সামনে নিয়ে আসবো কেন, হু দিয়ে প্রশ্ন করলে আমরা বাই হুম নিয়ে আসবো। তাহলে বাই হুম ওয়াজ দিস ডান। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা পরের উদাহরণটা দেখব, হোয়েন ডিড ইউ ডু দিস। ঠিক আছে, তো এখানে প্যাসিভ ভয়েসে হয়েছে দেখো হোয়েন ওয়াজ দিস ডান বাই ইউ। ঠিক আছে, তো এটা কিভাবে হলো আমরা একই নিয়মে দেখব। এখানে দেখো ডিড ইউ ডু দিস, আমরা যদি হোয়েনটাকে বাদই দিই তাহলে এখানে দেখো ডিড ইউ ডু দিস, এইটাকে যদি আমরা ধরি তাহলে দেখব এইটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে গেলে কি হবে, ইউ ডিড দিস। ঠিক আছে, ইউ ডিড দিস। তাহলে এইটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। এখানে ইউ সাবজেক্ট, ডিড হচ্ছে ভার্ব, আর দিস হচ্ছে অবজেক্ট। তাহলে দিসটাকে আমরা সামনে নিয়ে এলাম, আর ইউটাকে আমরা এখানে অবজেক্ট করে দিলাম, আর মূল ভার্ব ডিড, তার থার্ড ফর্ম ডান, আর তারপরে বাই প্রিপোজিশন, আর এটা যেহেতু পাস্ট টেন্স তাহলে ওয়াজ, দিস ওয়াজ ডান বাই ইউ। এইটাকে আমরা যখন প্রশ্ন করব তাহলে কি হবে, ওয়াজ দিস ডান বাই ইউ, জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। দেখো আমি বলেছি যে প্রশ্ন করতে গেলে অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে, এটা ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ওয়াজ দিস ডান বাই ইউ। তাহলে এবারে আমরা WH ওয়ার্ডটাকে এখানে বসিয়ে দেবো, হোয়েন ওয়াজ দিস ডান বাই ইউ। দেখো মিলেছে কিনা, হোয়েন ওয়াজ দিস ডান বাই ইউ। তাহলে বেসিক নিয়মটা কিন্তু একই আছে, তোমাদের এটাকে মাথায় রাখতে হবে। একটু এইটাকে চেঞ্জ করতে গেলে এই থিওরিটাকে তোমরা একটু অ্যাপ্লাই করে নেবে, তারপরে যখন একটু বেশি প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এবারে আমরা পরের উদাহরণটা দেখব। দেখো পরের উদাহরণে যে হুজ পেন ডু ইউ ওয়ান্ট, হুজ পেন ডু ইউ ওয়ান্ট। এখানে এই যে প্রশ্নটা করা হয়েছে তার প্যাসিভ ভয়েস হয়েছে হুজ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ। এটা কিভাবে এলো, আবার আমরা একইভাবে দেখব, ইউ ওয়ান্ট পেন, ডু ইউ ওয়ান্ট পেন, এটাকে আমরা অ্যাসার্টিভ ফর্মে নিয়ে এলাম, ইউ ওয়ান্ট পেন। তাহলে ইউ সাবজেক্ট, ওয়ান্ট ভার্ব, আর পেন হচ্ছে অবজেক্ট। সেটাকে আমরা সাবজেক্টে নিয়ে চলে এলাম পেন, আর ইউটাকে আমরা অবজেক্ট করে দিলাম, মূল ভার্ব ওয়ান্ট, তাহলে তার থার্ড ফর্ম ওয়ান্টেড, আর তারপরে বাই প্রিপোজিশন ডান দিকে, আর বাম দিকে অক্সিলিয়ারি ভার্ব। এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাই আমরা ইজ নিয়ে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে চলে আসবো। তাহলে পেন ইজ ওয়ান্টেড বাই ইউ। ওকে, এটাকে আমরা আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব, ইজ পেন ওয়ান্টেড বাই ইউ। ঠিক আছে,
এবারে এখানে একটা বিষয়টা দেখো, প্রশ্নটা হচ্ছে হুজ দিয়ে, হুজ পেন, ঠিক আছে। এখানে কিন্তু এই পেনের সঙ্গে হুজ এটা কিন্তু অ্যাডজেক্টিভ সম্পর্ক। তাহলে আমরা এখানে কিন্তু এই হুজ কথাটা যখন নিয়ে আসবো তখন এইখানে হুজ বসিয়ে দেবো আর পেন কথাটা বসিয়ে দেবো। তাহলে হুজ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ, হুজ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ। ওকে, তাহলে দেখো উত্তরটা মিলে গেছে। এইভাবে কিন্তু আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে সমস্ত সেন্টেন্স থাকবে তার ভয়েস চেঞ্জগুলো করে নেব। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। সেন্টেন্সের মধ্যে যখন কোনো ফ্রেজাল ভার্ব থাকে সেই ফ্রেজাল ভার্বগুলোকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। তোমরা এই সেন্টেন্সগুলো দেখো, আই লুক আপ দ্য ওয়ার্ড। ফ্রেজাল ভার্ব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ফ্রেজাল ভার্ব কাকে বলে। ফ্রেজাল ভার্ব হলো গ্রুপ অফ ভার্বস, ঠিক আছে, গ্রুপ ভার্ব যেটাকে আমরা বলি। অর্থাৎ ভার্বের সঙ্গে আরো কিছু অ্যাডভার্ব, প্রিপোজিশন ইত্যাদি থেকে সেটা ভার্বের মতো ব্যবহৃত হয়, ঠিক আছে, সেটাকে আমরা গ্রুপ ভার্ব বলছি, অর্থাৎ একটা দল ভার্ব বলছি। শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে না, ভার্বের সঙ্গে আরো কিছু শব্দ থাকে, সেটাকে আমরা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলছি। এখানে দেখো, আই লুক আপ দ্য ওয়ার্ড, আমি ওই শব্দটিকে খুঁজি। এখানে দেখো, এখানে লুক আপ এই যে শব্দটা আছে, লুক মূল ভার্ব, এর সঙ্গে দেখো আপ প্রিপোজিশন যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে আই লুক আপ, এই লুক আপটা হচ্ছে কিন্তু ফ্রেজাল ভার্ব এবং প্রশ্নটা হয়ে যাচ্ছে খোঁজা। তাহলে এখানে সাবজেক্ট আই আছে, আই প্যাসিভ ভয়েসে গিয়ে মি হয়ে যাবে, দ্য ওয়ার্ড এটা সাবজেক্টে দ্য ওয়ার্ড চলে আসবে, আর মূল ভার্ব হচ্ছে লুক আপ। এই লুক আপের মূল ভার্বটা লুক, এই ভার্বটাই কিন্তু থার্ড ফর্ম হবে। তাহলে লুক, লুকড, আর যে প্রিপোজিশনটা থাকছে সেই ভার্বের সঙ্গে সেটা কিন্তু বসে যাচ্ছে, অর্থাৎ লুকড আপ। এই আপের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু একসঙ্গেই বসবে, শুধুমাত্র ভার্বের থার্ড ফর্মে পরিবর্তন হয়ে যাবে, লুকড আপ। তারপরে তার ডান পাশে বাই প্রিপোজিশন আমরা বসাবো, আর এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে ইজ বসাবো। দ্য ওয়ার্ড সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে দ্য ওয়ার্ড ইজ লুকড আপ বাই মি। ওকে, আবার দেখো, দ্য পুলিশ র্যান আফটার দ্য ক্রিমিনাল, দ্য পুলিশ র্যান আফটার দ্য ক্রিমিনাল, সাবজেক্ট দ্য পুলিশ, ক্রিমিনাল অবজেক্ট, র্যান আফটার, এখানে র্যান দৌড়লো, আফটার দ্য ক্রিমিনাল, এই র্যান আফটার এটা কিন্তু ফ্রেজাল ভার্ব, একসঙ্গেই বসবে, শুধুমাত্র মূল ভার্ব যেটা আছে সেই মূল ভার্বের থার্ড ফর্ম পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট এখানে দ্য পুলিশ, অবজেক্ট হয়ে যাবে, দ্য পুলিশ অবজেক্ট হয়ে গেল, এখানে সাবজেক্ট এই অবজেক্ট আছে দ্য ক্রিমিনাল, সেটা কিন্তু সাবজেক্ট হয়ে যাবে দ্য ক্রিমিনাল, মূল ভার্ব র্যান, তার থার্ড ফর্ম হচ্ছে রান, আর আফটার এর সঙ্গেই বসবে কেননা এটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, তার হয়ে যাবে রান আফটার, তার ডান পাশে বাই প্রিপোজিশন অবশ্যই বসবে, এবং অক্সিলিয়ারি ভার্ব এখানে বসেছে ওয়াজ, যেহেতু এটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট টেন্স, অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বসবে, তোমরা নিশ্চয়ই জানো সেটা। তারপরে উদাহরণটা দেখো, ইউ শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার, ইউ শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার, তোমার গরিবদেরকে ঘৃণা করা উচিত নয় বা অন্য চোখে দেখা উচিত নয়। লুক ডাউন আপন এটা একটা ফ্রেজাল ভার্ব, এর মানে হলো ঘৃণা করা বা অন্য চোখে দেখা। তাহলে এখানে দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, দ্য পুয়ার হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য পুয়ার অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল, আর ইউ সাবজেক্ট থেকে অবজেক্ট হয়ে গেল, মূল ভার্ব হচ্ছে লুক। ওকে, আর ডাউন আপনটা হচ্ছে এর সঙ্গে বসেছে, তাহলে লুক এটা থার্ড ফর্ম হয়ে যাবে লুকড, আর ডাউন আপনটা তার সঙ্গে বসে যাবে, অর্থাৎ লুক ডাউন আপন, লুকড ডাউন আপন, তার ডান পাশে বাই প্রিপোজিশন অবশ্যই বসবে, আর যেহেতু অক্সিলিয়ারি ভার্ব এখানে রয়েছে, শুড উচিত অর্থে ব্যবহার করা হচ্ছে, তাহলে সেটা বসে যাবে এখানে, আর নট এটা নেগেটিভ ওয়ার্ড বসে যাবে এখানে, শুড নট, আর অক্সিলিয়ারি ভার্ব এখানে কিন্তু বি বসবে। ওকে, শুড নট বি লুকড ডাউন আপন বাই ইউ। আশা করি বুঝতে পেরেছো আমাদের আজকে যে আলোচনা ভয়েস চেঞ্জ আমি সম্পূর্ণরূপে আলোচনা করলাম। আশা করি তোমরা সেটা সবই বুঝতে পেরেছো ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। তোমাদের যদি এর পরেও কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করবে, আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো ভিডিওটা, এবং এইরকম ভয়েস চেঞ্জের উপরে আরও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো আজকে এই পর্যন্তই, সকলে তোমরা ভালো থাকবে। থ্যাঙ্কস টু অল।